মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর ধারণা করা হচ্ছিল এবার এই দুই দেশের বন্ধুত্বের এক ভিন্ন রূপ দেখবে গোটা বিশ্ব। তবে ট্রাম্প প্রমাণ করে দিলেন যে তার কাছে বন্ধুত্ব থেকে তার নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা তার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন এখন বেশ জোরে সোরে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বের করে দেওয়ার কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, তাও আবার হাতে হাত করা ও পায়ে শিকড় পরিয়ে। 15 ফেব্রুয়ারি শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে 116 জন ভারতীয়কে বহনকারী মার্কিন C-17 বিমানটি অবতরণ করে। এর আগে গত 5 ফেব্রুয়ারি 104 জনকে ফেরত পাঠায় দেশটি। ওই সময় শিকলে তাদের হাত পা বাঁধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন। ওই সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পরও আবারও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যে 116 জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছিলেন দলজিৎ সিং নামে এক যুবক। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে অমৃতসরে আসার সময় তাদের হাত বাঁধা হয়েছিল এবং পায়ে শিকল পরানো হয়েছিল। তিনি বলেছেন, আমাদের হাত বাঁধা ও পায়ে শিকল ছিল। এই যুবক জানিয়েছেন, একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু তারা তাকে বৈধ পথে সরাসরি যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে অবৈধ পথে অর্থাৎ ডানকি রুটে দেশটিতে নিয়ে যায়। প্রথম ব্যাচে যে 104 জন ছিলেন তাদের সবার হাত পা বাঁধা হলেও দ্বিতীয় ব্যাচে পাঠানো নারীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এদিকে দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদম্বরম এক্সে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। তার মত ছিল, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনীদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখার বিষয়। তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এবারও দেশটির নাগরিকদের হাত পা বেঁধেই ফেরত পাঠানো হয়েছে। কংগ্রেসের এই নেতা এক্সে লিখেছিলেন, অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করবে এটির উপর সবার নজর থাকবে। এবারও কি তাদের হাত ও পা রশি দিয়ে বাঁধা থাকবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাজ্য নিজেদের সেনা মোতায়েনের জন্য প্রস্তুত এবং ইচ্ছুক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি সাফ জানিয়েছেন, ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে যে কোনো সময় এই পদক্ষেপ নেবেন। এর মধ্য দিয়ে কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে দেখাতে চাইছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে যে আলোচনা তাতে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত। 17 ফেব্রুয়ারি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। রবিবার ডেইলি টেলিগ্রাফ লিখেছে, স্টারমার জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করবে, যার অর্থ প্রয়োজনে আমাদের নিজস্ব সৈন্যদের মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত হওয়া এবং আমরা সেটা করতে ইচ্ছুক। স্টারমার আরও বলেন, আমি এটা হালকাভাবে বলছি না। তার মতে তিনি সৈন্য পাঠানোর বিষয়ে খুব গভীরভাবে দায়বদ্ধতা অনুভব করেছেন। যদিও এই ধরনের সিদ্ধান্ত সম্ভাব্যভাবে ব্রিটিশ সেনাদের ক্ষতির মুখে ফেলতে পারে, কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার যে কোনো ভূমিকা আমাদের মহাদেশের নিরাপত্তা এবং এই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। স্টারমার নিশ্চিত করেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলায় সোমবার প্যারিসে অনুষ্ঠিতব্য শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। তিনি আরও বলেন, তিনি আগামী কিছুদিনের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য এক অনন্য ভূমিকা পালন করবে।
ব্রিটিশ এই প্রধানমন্ত্রী বলেন, মার্কিন সমর্থন থাকাটা সবসময় গুরুত্বপূর্ণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মার্কিন নিরাপত্তা গ্যারান্টিও অপরিহার্য, কারণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবার আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানাট যুক্তরাজ্যের সেনাবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পরেই স্টারমার এই সেনা মোতায়েনের অভিব্যক্তি প্রকাশ করলেন। বিবিসিকে ড্যানেট বলেছিলেন, যুক্তরাজ্যের সেনাবাহিনী এতটাই দুর্বল যে তারা ভবিষ্যতে ইউক্রেনে কোনো শান্তিরক্ষা মিশন পরিচালনা করতে পারবে না। উল্লেখ্য যে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া 4টি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশ রাশিয়ার দখলে যাওয়ার অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। অবশ্য যুদ্ধরত দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে। পুনরায় যুদ্ধ শুরুর জন্য রীতিমতো মরিয়া হয়ে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুদিন আগেই নেতানিয়াহু গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসকে হুমকি দিয়ে বলেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ জিম্মিদের মুক্তি না দিলে গাজায় পুনরায় তীব্র যুদ্ধ শুরু করে দিবেন তিনি। এমন হুমকি দেওয়ার কয়েকদিন পার না হতেই আবারও হামাসকে হুমকি দিয়ে বসলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তিনি বলেছেন, হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে। 16 ফেব্রুয়ারি রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন তিনি। মার্কো রুবিও বর্তমানে ইসরায়েল সফর করছেন। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নেতানিয়াহু বলেন, আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে, আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না। যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে। যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা হামাসের সামরিক সক্ষমতা ও গাজায় তাদের শাসন শেষ করে দেব। আমাদের সব জিম্মিকে আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়। নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি। ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, সংঘাত শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গাজার বাসিন্দাদের মিশর, জর্ডান সহ অন্যান্য দেশে বিতাড়িত করা হবে। তার এই মন্তব্যের পর বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। রুবিও বলেন, ট্রাম্পের গাজার পরিকল্পনা হয়তো অনেককে হতবাক করেছে, তবে গাজা নিয়ে একই ধরনের পুরনো পরিকল্পনা আর করা হবে না। গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার পর্যন্ত মোট 19 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মোট 33 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। ইসরায়েলের কারাগার থেকেও কয়েক শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। গত বছর 27 নভেম্বর ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধ করতে সহায়ক একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে গেছে। চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল কোনো অক্ষ থেকেই সেনা প্রত্যাহার করেনি। উল্টো এখনও লেবাননের বিভিন্ন অংশে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা লেবাননের গভীরে বিমান হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহ
হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে গোষ্ঠীটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়, হামলায় রকেট লঞ্চার সহ অন্যান্য অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। আইডিএফ জানায়, হিজবুল্লাহর এসব কর্মকাণ্ড ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সমঝোতা লঙ্ঘন করছে, তাই আমরা হামলা চালিয়েছি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান বেকা উপত্যকায় 3টি হামলা চালিয়েছে। হামলাগুলো হারবাতা ও হালবাতা এলাকায় হয়েছে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এদিকে দক্ষিণ লেবাননের হৌলা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে লেবাননের গণমাধ্যম জানিয়েছে। আইডিএফ দাবি করেছে, হৌলা শহরে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তি লেবাননের সেনা ব্যারিকেড ভেঙে ইসরায়েলি বাহিনীর দিকে এগিয়ে এলে সেনারা প্রথমে সতর্ক করে এবং পরে আটক প্রক্রিয়া শুরু করে, যা সাধারণত পায়ে গুলি চালানোর মাধ্যমে করা হয়। লেবাননের এক সামরিক সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, আইডিএফ এখনও এই ঘটনায় কোনো বেসামরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করতে পারেনি। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানায়, ইসরায়েল হৌলা থেকে 3 জন বেসামরিক নাগরিককে আটক করেছে। আইডিএফ দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা সেনাদের সতর্ক করেছে যে কেউ যেন তাদের অবস্থানের কাছাকাছি না আসে। আবার এদিকে লেবাননে ইসরায়েলের হামলা এমন এক সময় হলো যখন 18 ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বেশিরভাগ এলাকা থেকে সরে যাওয়ার কথা। তবে ইসরায়েল স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না এবং 5টি কৌশলগত অবস্থানে সেনা মোতায়েন রাখবে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং দক্ষিণ লেবাননের সব সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে হবে। তবে ইসরায়েল অভিযোগ করেছে, লেবাননের সেনাবাহিনীর এখনও কার্যকরভাবে দক্ষিণাঞ্চলে মোতায়েন হয়নি এবং তারা হিজবুল্লাহকে সংগঠিত হতে বাধা দিচ্ছে না। হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে বলেন, ইসরায়েলের অবশ্যই 18 ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে, কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। এটি নিশ্চিত করা লেবাননের সরকারের দায়িত্ব।